আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প আনুবিসের অভিশাপ। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। এটা প্রায়ই দেখা যায়। হয়তো বহুকাল রামের পাত্তা নেই, আমিও তাকে ভুলছিলাম। আচমকা একদিন অকারণেই তার কথা স্মরণ হলো, আর সঙ্গে সঙ্গে রামের দেখা পেলাম পথে ঘাটে বা অন্য কোথাও। আজকের ব্যাপারটাও অনেকটা এইরকম। প্রভাতী চায়ের আসর তেমন জমেনি, কারণ সুন্দরবাবুর অনুপস্থিতি। আন্দাজ করা গেল সুন্দরবাবু যখন চা ও তৎসহ রসনারোচক খাদ্য সামগ্রীর লোভ ছেড়েছেন, তখন জড়িয়ে পড়েছেন নিশ্চয়ই কোনো জটিল মামলার জালে। চায়ের পালা চুকিয়ে খবরের কাগজ নিয়ে বসলাম। দৃষ্টি আকর্ষণ করল একটা অদ্ভুত ঘটনার বিবরণ। ঘটনাটা ভৌতিক। পুরানো বাড়িতে নতুন ভূতের ওস্তাদি। অর্থাৎ উত্তর কলকাতার একখানা 150 বছরের বুড়ো বাড়িতে হঠাৎ ভূতের ভেলকি খেলা শুরু হয়েছে। বাড়িখানা মস্ত বড়। তার ঘরে ঘরে বাসা বেঁধেছে পূর্ববঙ্গ থেকে ভিটেমাটি ছেড়ে আসা বিভিন্ন উদ্বাস্তু পরিবার। ভূতের হামলা চলছে তাদের উপরেই। জয়ন্ত বলল, তাহলে কি অনুমান করতে হবে যে ওই ভূত বস্তুহারা? কোথাও কোনো রোজা তার আড্ডা ভেঙেছে, আর সেও সোজা এসে মাথা গুঁজেছে উদ্বাস্তুদের বাসাবাড়িতে? না, জয় ঠাট্টা নয়। ভূতের পাল্লায় পড়ে এক ব্যক্তি নাকি মারা যেতে যেতে কোনো রকমে বেঁচে গিয়েছে। পুলিশ খবর পেয়েছে? নিশ্চয়ই, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। কে যে এতটাই কেউ জানে না। পুলিশ সদল বলে ঘটনাস্থল ঘিরে বসে আছে, অথচ কোথা থেকে যে রাশি রাশি ইটপাটকেল বৃষ্টি হচ্ছে কেউ তার হদিস পাচ্ছে না। জয়ন্ত বলল, পুলিশ যদি বিদেহ ভূতকে না খুঁজে দেহী ভূতকে খুঁজত, তাহলে হয়তো তাকে গ্রেপ্তার করতে পারত। তোমার এমন বিশ্বাসের কারণ? 150 বছরের পুরানো বাড়িতে কেউ কখনো ভূতের গন্ধ পায়নি। সেখানে ভূত আজ হঠাৎ হানা দিতে আসবে কেন? আমি উত্তর দেবার আগেই ভিতরে আচম্বিতে মুখে হুম হাম ও পায়ে দুমদাম শব্দ সৃষ্টি করে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রবেশ, এবং তার পেছনে পেছনে আর এক অচেনা ভদ্রলোক। আমি বললাম, কি সুন্দরবাবু, আজ চায়ে চুমুক দিতে আসেননি? হঠাৎ এই আশ্চর্য বিরাগের কারণ কি? চায়েই চুমুক দেব বটে। যে ভৌতিক মামলার প্যাঁচে পড়েছি, চিত্ত একেবারে চড়ক গাছ আর কি। আমি বললাম, ভৌতিক মামলা? খবরের কাগজে আজ যার কথা বেরিয়েছে? জয়ন্ত বলল, উদ্বাস্তুদের উপরে বাস্তুহারা ভূতের অত্যাচার? না হে না, এই মামলার সঙ্গে বাস্তুহারা ভূত কি বস্তুতান্ত্রিক মানুষের কোনো সম্পর্ক নেই। তবে কি আর একটা আনকরা ভৌতিক মামলা? কি আশ্চর্য! আজকাল কি লোকে ভূত ধরবার জন্যে রোজার বদলে পুলিশ ডাকে? যেখানে খুনোখুনি হয় বা হবার সম্ভাবনা থাকে, সেখানে লোকে পুলিশ না ডেকে কি আর করবে বলো? খুনি ভূত না মানুষ, সেটা তদন্ত না করলে তো চূড়ান্ত মীমাংসা হয় না। খুনটুন হয়েছে নাকি? কিছুকাল আগে একটা খুন হয়েছে, আর খুনিও ধরা পড়েনি বটে, তবে আমার এলাকায় নয়। তবে তা নিয়ে আপাতত মাথা না ঘামালেও চলবে। কিন্তু সম্প্রতি আমারই এলাকায় রহস্যময় হত্যাকাণ্ডের তোড়জোড় চলছে। জয়ন্ত বাধা দিয়ে বলল, কিন্তু তার সঙ্গে ভূতের সম্পর্ক কি? খুনটা যিনি করতে চান তিনি নাকি সেকালে দেবতা বলে পূজা পেয়েছেন, কিন্তু একালের ভাষায় তিনি দেবতা নন, উপদেবতা। আমি সবিস্ময়ে বলে উঠলাম, বলেন কি দাদা? সেকেলে দেবতা একেলে পৃথিবীতে উপদেবতার ভূমিকায় দেখা দেবার জন্য প্রস্তুত হচ্ছেন? ঠিক তাই। তুমি শুনলে আরও অবাক হবে যে এই উপদেবতাটির শাকিন হচ্ছে প্রাচীন মিশর। শুনেই তো আমি একেবারে ফ্ল্যাট। জয়ন্ত মুখ টিপে একটু হেসে বলল, সুন্দরবাবু, আপনার এই উপদেবতার উপকথা শুনে আমার কলেবর রোমাঞ্চিত হবে বলে মনে হচ্ছে না। অত কিম? তারপর এই দেবতা বা উপদেবতার নাম হচ্ছে আনুবিস। আমি বললাম, আনুবিসের কথা আমি কেতাবে পড়েছি। প্রাচীন মিশরীদের মতে তিনি হচ্ছেন সূর্য দেবতা ও সিরিসের পুত্র। মানুষ মারা গেলে পরে তিনি তার অভিভাবক হন। জয়ন্ত বলল, কিন্তু প্রাচীন মিশরীরা তো তাদের সভ্যতা, ধর্ম আর কুসংস্কার নিয়ে মহাকালের মহাসাগর তটে জলের লিখনের মতো কবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ধরলুম তাদের দেবতা ও উপদেবতাদের মৃত্যু নেই, কিন্তু অনন্ত নিদ্রাসুখ উপভোগ না করে আজকে এই সর্বনেশে অ্যাটম বোমার যুগে
তারা কি আবার জেগে উঠে পৃথিবীতে অবতীর্ণ হতে সাহস করবে? সুন্দরবাবু একটু অধীরভাবে বললেন, গোড়াতেই কথা সাগরে সন্তরণ দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমি ঘটনাটা ভাষা ভাষা শুনেই চমকে উঠেছি। এ মামলা গ্রহণযোগ্য কিনা মনে সন্দেহ হয়েছে। তোমাদের সঙ্গে পরামর্শ করবার জন্যে এই ভদ্রলোককে নিয়ে এসেছি। এর প্রমুখাত আসল ঘটনা শ্রবণ করো। এর নাম যতীন্দ্রনাথ সেন। ইনি একজন প্রত্নতাত্ত্বিক। তখন আগন্তুকের দিকে ভালো করে ফিরে তাকালাম। মাথায় খানিক সাদা, খানিক কালো অযত্ন বিনস্ত দীর্ঘ কেশ, সৌম্য মুখ, দাড়ি গোঁপ বোধ করি 3-4 দিন কামানো হয়নি। মোটা কাঁচের চওড়া ফ্রেমের চশমার ভেতর থেকে দেখা যাচ্ছে চিন্তান্বিত দৃষ্টি। সাদাসিধে আধময়লা জামা কাপড়ে প্রসাধন পারিপাট্যের কোনো চিহ্ন নেই। পায়ে বার্নিশ না করা পাদুকা। শ্যামবর্ণ, মাঝারি আকার। হাতে একগাছা যষ্টি। তার স্থূলতা দেখলেই বোঝা যায় তাকে ধারণ করা হয়েছে শোভার্থে নয়, আত্মরক্ষার্থে। জয়ন্ত বলল, যতীনবাবু নমস্কার। আপনার নাম আমি শুনেছি। আপনি অবিখ্যাত ব্যক্তি নন। বাংলার চন্দ্রকেতুগড়ের পুরাতত্ত্ব নিয়ে পত্রিকায় আপনার সুলিখিত আলোচনা আমি পড়েছি। কিন্তু আপনার মতো নিরীহ প্রত্নতাত্ত্বিকের হাতে এমন একগাছা বেমানান বাঘমারা লাঠি কেন? এতক্ষণ পরে মুখ খুলে যতীনবাবু বললেন, ভয়ে মশাই, ভয়ে। ভয়ে? কার ভয়ে? আনুবিসের ভয়ে। তাহলে আনুবিস যে জাগ্রত দেবতা, এ কথা আপনি বিশ্বাস করেন? করি। আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছেন? আনুবিস যে জাগ্রত দেবতা, আমি তার প্রমাণ পেয়েছি। যতীনবাবু, আপনার কথা শুনলে লোকে হাসবে। আমার সব কথা শুনলে আপনি নিশ্চয়ই হাসতে পারবেন না। উত্তম, বলুন আপনার সব কথা। এমনকি আপনার বিষয় সম্পত্তি আর পরিবারবর্গের কথাও শুনতে চাই। যতীনবাবু বলতে লাগলেন, অল্প বিস্তর বিষয়াশয় আর ব্যাংকের খাতার মহিমায় আমার জীবন কাটে সুখে স্বচ্ছন্দে। লোকের মতে আমি ধনী। আমার পরিবারবর্গের কথা জিজ্ঞাসা করছেন? আমি বিবাহ করিনি। পরিবারবর্গ বলতে আমার সংসারে আপাতত কেউ নেই। 2 বিধবা সহোদরা ছিল, তারাও এখন পরলোকে। তাদের প্রত্যেকেরই একটি করে পুত্র। তারাই এতদিন আমার সঙ্গে বাস করত। একজনের নাম মুরলীধর আর একজনের সনত কুমার। কিন্তু সনত মারা পড়েছে সাম্প্রতিক দুর্ঘটনায়। আর মুরলীধর থেকেও নেই। চরিত্রদোষের জন্যে আমি তাকে পরিত্যাগ করতে বাধ্য হয়েছি। তাকে আমি নিজের মনের মতো শিক্ষা দিয়ে মানুষ করবার চেষ্টায় ছিলাম। প্রত্নতত্ত্বের কাজে সে ছিল আমার সহকারী। কিন্তু দিনে দিনে তার মতিগতির অধোগতি দেখে তার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক তুলে নিয়েছি। আজ 4 বছর যাবৎ তার মুখ দেখিনি। সেও একরকম নিরুদ্দেশ হয়েই আছে। তবে কারোর মুখে ভাষা খবর পেয়েছি, ভবঘুরের জীবনযাপন করতে করতে সে এখন নাকি আফ্রিকার কেনিয়া প্রদেশে গিয়ে পড়েছে। কাজেই সংসারে আমি এখন একলা। কিন্তু সেজন্যে আমার দুঃখ বা অভিযোগ নেই। আমাদের মতো প্রত্নতাত্ত্বিকদের একক জীবনই সুবিধাজনক। এই প্রত্নতত্ত্বের দুর্জয় নেশায় মেতে শিলালিপি, তাম্রলিপি বা প্রাচীন ধ্বংসস্তূপ খোঁজবার জন্যে আমাকে দেশ বিদেশে ছুটোছুটি করতে হয়েছে। কখনো গিয়েছি উত্তর পশ্চিম ভারতে, মহেঞ্জোদারো বা হরপ্পা বা অন্য কোথাও অধুনালুপ্ত প্রাচীন সভ্যতার নষ্টোদ্ধার করতে। কখনো গিয়েছি আফগানিস্তানে, পুরাতন বৌদ্ধ কীর্তিকে বিস্মৃতির গর্ভ থেকে পুনরাবিষ্কার করবার জন্যে। কখনো গিয়েছি আদি সভ্যতার অন্যতম লীলাক্ষেত্র মিশরের নীল নদের তীরে। এ হচ্ছে প্রায় যাযাবর জীবন, সংসার ধর্ম পালনের পক্ষে উপযোগী নয় আদৌ। আমার দুর্ভাগ্যের সূত্রপাত হলো ওই নীল নদের তীরেই, যেখানে আকাশছোঁয়া পিরামিডের সমাধি স্মৃতি বিজড়িত স্বপ্ন কুজ্ঝটির দিকে চির অনিমেষ নেত্রে তাকিয়ে স্তম্ভ হয়ে আছে নারসিংহী স্ফিংস এর বিরাট শিলামূর্তি। মিশরের মমি বা মশলার দ্বারা সুরক্ষিত মানুষের মৃতদেহের কথা আজ আর কারুর কাছে অবিদিত নেই। প্রাচীন মিশরীদের মতে একরকম বিচারের দিনে বিচারকর্তা দেবতার সামনে এই মৃতদেহগুলোকে আবার মন্ত্রশক্তির দ্বারা জীবন্ত করে তোলা হবে। আধুনিক মানুষেরা মিশরের নানা স্থানে কবর খুঁড়ে অসংখ্য মমি আবিষ্কার করেছে। মমি আজ পণ্যে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের পুরাতত্ত্ববিদরা অসংখ্য মমি ক্রয় করেছেন।
কলকাতার জাদুঘরেও একটি নারী মূর্তির প্রায় নষ্ট মমি আছে। মেমফিস নামক জায়গায় গিয়ে দেখি এক বহু দুর্বিস্তৃত সমাধিক্ষেত্র। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে জনৈক ব্যবসায়ীর কাছ থেকে একটি 4000 বছরের মমি কেনবার লোভ সামলাতে পারলাম না। খ্রিস্টপূর্ব 2000 বছর আগে একাদশ রাজবংশের চতুর্থ মেন্তুহতেপ যখন মিশরের অধিপতি তখন তাঁর রাজসভায় ছিলেন তানুতামের নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি। এটি হচ্ছে তাঁরই সুরক্ষিত মৃতদেহ। শোনা যায় মমিকে কবরস্থ করার আগে পুরোহিতরা এমন জাদুমন্ত্র পড়ে নিতেন কখনো মন্দীভূত হতো না যার প্রভাব। ফলে কোনো অবিশ্বাসী ব্যক্তি মমিকে ঠাঁই নাড়া করলে সমূহ বিপদে পড়ত। 1923 খ্রিস্টাব্দে হাওয়ার্ড কার্টার ও তার সাঙ্গপাঙ্গরা রাজা তুতানখামেনের মমি স্থানান্তরিত করছিলেন। মন্ত্রগুণে সেই দলের প্রধান প্রধান ব্যক্তিরা নাকি মারা পড়েছিলেন অভাবিত ও আকস্মিক দুর্ঘটনায়। পুরোহিত কিংবা দেবতার অভিশাপ গিয়েছিল তাদের সঙ্গে সঙ্গে। কিন্তু আমার ধারণা ছিল এসব হচ্ছে বাজে কুসংস্কার। একজন মিশরী ভদ্রলোক আমাকেও মমি কিনতে মানা করে ভয় দেখিয়েছিলেন যে এই মৃতদেহ মিশরের বাইরে নিয়ে গেলে আমাকেও মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু তার কথা আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম। মমিটিকে নিয়ে স্বদেশে ফিরে এসে আমি নিজের সংগ্রহশালায় রক্ষা করেছি। দেশে ফেরবার পর প্রথম 6 মাসের মধ্যে কোনো উল্লেখযোগ্য ঘটনাই ঘটেনি। কিন্তু তারপরেই মিশরের রাজধানী কায়রো থেকে আমার কাছে আসে ইংরেজি ভাষায় টাইপরাইটারে লেখা একখানা বেনামি চিঠি। তাতে এই বলে আমাকে সাবধান করে দেওয়া হয় যে আমি যদি 1 মাসের মধ্যে তানুতামেনের মমিকে পুনরায় মিশরে পাঠিয়ে না দিই তবে আমাকে বিষম বিপদের আবর্তে পড়তে হবে। পত্রের তলায় প্রেরকের নামের পরিবর্তে শুধু লেখা ছিল শুভার্থী বন্ধু। কিন্তু তথাকথিত শুভার্থী বন্ধুর উপদেশ মানতে পারিনি। প্রচুর মূল্য দিয়ে মমিটি কিনেছিলুম, কোনো ধাপ্পাবাজের উড়ো চিঠিতে ভয় পেয়ে হারাতে রাজি হলুম না। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। তারপরেই ঘটল প্রথম দুর্ঘটনা। মুরলীধরকে ত্যাগ করবার পর থেকেই আমার দ্বিতীয় ভগ্নীর পুত্র সনত কুমার আমার বাড়িতেই বাস করত। সে ছিল অত্যন্ত সৎস্বভাব, বিনয়ী ও অধ্যয়নশীল। আমার সেবাই ছিল তার পরম আনন্দ। তাকেই আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করব, এই ছিল আমার মনের ইচ্ছা। কিন্তু আমার মনের ইচ্ছা ব্যর্থ হয়েছে। সনত কুমার অপঘাতে মারা পড়েছে এবং তার অস্বাভাবিক মৃত্যু হচ্ছে রহস্যাবৃত। এই পর্যন্ত শুনে জয়ন্ত বাধা দিয়ে বলল, আপনার ভাগ্নের মৃত্যুকে রহস্যাবৃত বলছেন কেন? কারণ তার সঙ্গে অপার্থিব ব্যাপারের সম্পর্ক আছে। অপার্থিব ব্যাপার বলতে আপনি কি বোঝেন জানি না, কিন্তু আমি এখানে কয়েকটি প্রশ্ন করতে চাই। জয়ন্ত বলল, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সনৎবাবু কতদিন আগে মারা পড়েছেন? ঠিক 1 মাস আগে রাত্রিকালে। পুলিশের মতেও কি এটা হত্যাকাণ্ড? নিশ্চয়ই, এ সম্বন্ধে মতদ্বৈত হতে পারে না। কেউ বিষাক্ত তীর ছুঁড়ে তাকে হত্যা করেছে। বক্ষে তীরবিদ্ধ অবস্থায় সনতের মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে আরও কিছু জানতে চাই। সনতের মৃতদেহ পড়েছিল ঘরের মেঝের ওপর। ঘরের দরজা বন্ধ ছিল, জানালা খোলা ছিল। ঘরে আলো জ্বলছিল বোধহয়। আজ্ঞে হ্যাঁ, সব বুঝতে পারছি। কেউ বাহির থেকে তীর ছুঁড়ে সনৎবাবুকে হত্যা করেছে। পুলিশও তাই বলে। পুলিশ কারোকে সন্দেহ করেছে? কার উপরে সন্দেহ করবে? সনৎ ছিল অজাতশত্রু। তার মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছি কেবল আমি। বোধ করি হত্যাকারীর উদ্দেশ্যও ছিল তাই। এইবার আসল প্রশ্নে আসা যাক। যতীনবাবু, আপনার মতে সনৎবাবুর মৃত্যুর সঙ্গে অপার্থিব রহস্যের সম্পর্ক আছে, এমন বিশ্বাসের কারণ কি? প্রথমত, সনতের বুকে যে তীরগাছা বিদ্ধ হয়েছিল তা আধুনিক নয়। হাজার হাজার বৎসর আগে প্রাচীন মিশরীরা সেই রকম তীর ব্যবহার করত। সেই রকম অনেক তীর প্রাচীন ধ্বংসস্তূপের মধ্যে আজও পাওয়া যায়। তারপর দ্বিতীয়ত, তীরের সঙ্গে সংলগ্ন ছিল একখানা কাগজ, কিন্তু সেখানা সাধারণ কোনো কাগজ নয়। তবে সেকেলে বাঙালিরা লিখবার জন্যে ব্যবহার করত তালপাতা। মিশরে আজও পেপাইরাস নামে
একরকম জলজ তৃণ পাওয়া যায়। প্রাচীন মিশরীরা সেই তৃণ থেকে কাগজ তৈরি করে লেখবার জন্য ব্যবহার করত। এ কথা আমরাও জানি। তীরের সঙ্গে সংলগ্ন কাগজখানা ছিল সেই রকম, আর তার উপরে লেখা ছিল দুটি শব্দ। প্রাচীন মিশরীরা লিখত যে চিত্রাক্ষরে, যাকে হায়ারোগ্লিফিক্স বলা হয়। আগে হ্যাঁ, সে হচ্ছে একরকম সাংকেতিক ভাষা, বিশেষজ্ঞ ছাড়া অন্য কেউ পড়তে পারে না। আপনি পড়তে পারেন তো? নিশ্চয়ই। সেই কাগজে কি লেখা ছিল? আনুবিসের অভিশাপ। অর্থাৎ তানুতামেনের মমি চুরি বা ঠাঁই নাড়া করেছেন বলে আনুবিসের অভিশাপে আপনার ভাগ্নে নিহত হয়েছেন। ও ছাড়া আর কি অর্থ হবে বলুন? কিন্তু কথা হচ্ছে, এটা কি উদরপিণ্ডি বুদোর ঘাড়ে নয়? দোষ করলেন আপনি, শাস্তি পেল অন্য লোক। তারপর শুনুন, সনতের মৃত্যুর সপ্তাহখানেক পরে আবার এক উড়ো চিঠি আসে, সেই রকম টাইপরাইটারে লেখা, লেখক সেই শুভার্থী বন্ধু। এবারের চিঠির খামের ওপরেও কি মিশরের ডাকঘরের ছাপ ছিল? না, কোনো ছাপ থাকবার কথা নয়, কারণ এবারের চিঠিখানা কেউ স্বহস্তে আমার বাড়ির ডাকবাক্সে ফেলে দিয়ে গিয়েছিল। বটে বটে, বড়ই চিত্তাকর্ষক কথা। এবারের চিঠিতে লেখা ছিল, এখনও সাবধান হন, তানুতামেনের মমি যথাস্থানে পাঠিয়ে দিন, নইলে এবারে আপনার নিজের পালা। আনুবিসের সম্পত্তি আপনি হরণ করেছেন, আনুবিস আপনাকে ক্ষমা করবেন না। আর 7 দিন মাত্র সময় দেওয়া হলো। আপনার অভিপ্রায় কি, মমিটাকে আবার মিশরে পাঠিয়ে দেবেন? প্রাণ থাকতে নয়। ওই মমির সঙ্গে চিত্রাক্ষরে লেখা একখানা দলিল পেয়েছি, তাতে বহু দুর্লভ তথ্য আছে, পুরাতত্ত্ববিদদের কাছে যা অমূল্য। তবে নিরাপদ হবার জন্যে বসতবাড়ি ছেড়ে আমি নিজের বাগান বাড়িতে চলে এসেছি। কিন্তু এখানে এসেও আবার পেয়েছি বিপদের সাড়া। তাই নাকি? কিন্তু আপনার নতুন বিপদের কথা শোনবার আগে আর একটা কথা জানতে চাই। প্রাচীন মিশরী তীর আর চিত্রাক্ষরে আনুবিসের নাম দেখেই কি আপনি ধরে নিয়েছেন যে এইসব ঘটনার সঙ্গে আছে অলৌকিকের সম্পর্ক? যতীনবাবু জোরে মাথা নাড়া দিয়ে বললেন, নিশ্চয় নয়। অলৌকিককে আমি যে দেখেছি। কাকে দেখেছেন? আনুবিসকে। স্বচক্ষে? আজ্ঞে হ্যাঁ, স্বচক্ষে। সে হচ্ছে ভয়াবহ মূর্তি। জয়ন্ত উত্তেজিত কণ্ঠে বলল, প্রাচীন মিশরের কথা আজ পরিণত হয়েছে সুদূর অতীতের স্বপ্ন কাহিনীতে। আর আপনি কিনা বলতে চান সেই বিস্মৃত পৌরাণিক যুগের ভুতুড়ে দেবতা আনুবিসকে স্বচক্ষে দেখেছেন এই 20 শতাব্দীর কলকাতায়? আজ্ঞে হ্যাঁ, আমি তাই বলতে চাই। সুন্দরবাবু বললেন, আপনি একটা বিটকেল স্বপ্ন দেখেছেন। আমি বললাম, সব কথা না শুনে কোনো মত প্রকাশ করাই উচিত না। যতীনবাবুর বক্তব্য এখনও শেষ হয়নি। জয়ন্ত বলল, ঠিক, যতীনবাবু আপনার আশ্চর্য দর্শনের কথা শেষ করেন। যতীনবাবু আবার শুরু করলেন তাঁর কাহিনী। গতকালকের কথা বলছি। আমার বাগান বাড়ির একতলা, চারিদিকে 16 বিঘা জমির উপরে আছে ফল ফুলের গাছ, লতা পাতার ঝাড়, আলবাঁধা ছোট ছোট খোলা জমি এবং পুকুর। বাগানে পাঁচিল নেই বটে, কিন্তু মেদি ও তারের বেড়া দিয়ে সব দিক ঘেরা। 4খানি ঘরের একখানিতে আমি শয়ন করি। বাগানের পিছনে মালির এবং ফটকের পাশে দারোয়ানের ঘর। প্রথম রাতটা ছিল গুমোট। রাত 12টার পর এক পশলা বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা পড়ে, কনকনে বাতাস বইতে থাকে। শীত শীত করায় ঘুম ভেঙে যায়। মাথার কাছেটার জানালাটা বন্ধ করে দেবার জন্যে বিছানা ছেড়ে উঠে পড়ি। জানালার কাছে গিয়ে বুঝি তখনও থামেনি ঝুরঝুরে ইলশে গুঁড়ুনি বৃষ্টি। এত হালকা যে শব্দ শোনা না গেলেও হাওয়ায় উড়ে এসে গায়ে লাগে। আচম্বিতে নিঝুম অন্ধকারের বুক চিরে ও আমার চোখে চমক লাগিয়ে ঝলসে উঠল এক তীব্র ও সুদীর্ঘ বিদ্যুৎ শিখা। এবং তারপরেই আকাশ পৃথিবী কাঁপিয়ে গমগম করে কানে বাজতে লাগলো যন্ত্রের গভীর গর্জন। কিন্তু সেই গর্জমান বজ্রধ্বনি শুনতে শুনতেই আর একটা কল্পনাতীত দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠল আমার অন্তরাত্মা পর্যন্ত। জানালা থেকে অল্প লাফাতেই হাসনাহনার ঝোপের কাছে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দীপ্ত চক্ষু মূর্তি। মনের মধ্যে বিদ্যুতের মতোই দুরন্ত প্রশ্ন খেলে গেল, কে ও, কে ও, কে ও? তারপর কান থেকে বজ্রধ্বনির প্রতিধ্বনি মিলতে না মিলতেই বিছানা থেকে
খপ করে ইলেকট্রিক টর্চটা তুলে নিয়ে জেলে ফেলে স্তম্ভিত নেত্রে দেখলাম ওখানে যে দাঁড়িয়ে আছে তার নিকষ কালো মনুষ্যদেহের উপরে বিরাজমান প্রকাণ্ড এক শৃগালের মুখ, আর সেই আশ্চর্য শেয়াল মুখেই দপদপ করে জ্বলছিল দুটো নীলাভ আগুন চোখ। অত্যুক্তি নয়, চোখ দুটো সত্যি সত্যিই অগ্নিময়। কিন্তু টর্চের আলো জ্বালতেই নিভে গেল সেই চোখের আগুন। আমি সভয়ে চেঁচিয়ে উঠলাম। ধরা পড়েই সেই ভয়ঙ্কর অমানসিক মূর্তিটা বিকট এক হুঙ্কার দিয়ে অদৃশ্য হলো ঝোপের আড়ালে। আমার চিৎকারে লোকজন ছুটে এলো। তারপর শুনতে পেলাম কার ধাবমান মোটরের শব্দ। বেয়ারা ও দারোয়ানরা তন্ন তন্ন করে খুঁজেও বাগানের বাইরে কাউকে দেখতে পেল না। তারপর বাকি রাতটা কোনো রকমে কাটিয়ে দিয়ে ভোর হতেই থানায় এসে হাজির হয়েছি। সব শুনে জয়ন্ত চুপ করে কি যেন ভাবতে লাগলো। সুন্দরবাবু বললেন, বলো তো জয়ন্ত ভাইয়া, এমন উদ্ভট মামলা নিয়ে পুলিশ কি করতে পারে? শেয়াল মুখো আগুন চোখা মানুষ খেকো ভূত। কেন বাপু, ভূত কি অন্য কোনো রকম ভদ্রমূর্তি ধারণ করতে পারল না? দেহ মানুষের, মুখ শেয়ালের, চোখ আগুনের। ধুত, যা নয় তাই। যতীনবাবু বললেন, মশাই, প্রাচীন মিশরের দেবতা আনুবিসের মুখ ছিল শৃগালের। সুন্দরবাবু বললেন, দেবতার এমন যাচ্ছে তাই জানোয়ারি বুদ্ধি হয়, আমি কথা বিশ্বাসই করি না। শেয়াল মুখ দেবতাকে কেউ আবার পুজো করে নাকি? কখনো না। যতীনবাবু বললেন, সেকালের মিশরের এমন সব দেবতাও পুজো পেতেন যাদের মুখ ছিল কারুর ভেড়া, কারুর গরু, কারুর সিংহ, কারুর বক বা বাজ পাখির মতো। আরে ছি ছি, এ যে দেবতাদের অপমান। তাহলে আমাদের অর্থাৎ হিন্দুদেরও তো দোষী বলতে হয়। গণেশের হাতির মতো মুখের কথা ভুলে যাবেন না। তারও উপরে আছেন নৃসিংহাবতার। আবার পুরনো মন্দিরে বিষ্ণুর নরবরাহ মূর্তিও দেখা যায়। আমি বললাম, ওসব বাজে কথা যেতে দিন। হ্যাঁ যতীনবাবু, ওই শেয়ালমুখো বিদেশি দেবতাকে দেখতে গিয়ে ভয়ে আপনার চোখের ভ্রম হয়নি তো? ভ্রম? অসম্ভব। প্রাচীন চিত্রে আর ভাস্কর্যে আমি আনুবিসের যেরকম আটশাট ছোট জামা আর বিশেষ ধরনের তৈরি হাঁটুর উপর পর্যন্ত ঝোলা খাটো কাপড় দেখেছি, আমার বাগানের শেয়ালমুখ মূর্তিটার পরনেও ঠিক সেই রকম পোশাকই ছিল। মুখ, দেহ, সাজ পোশাক সব হুবহু মিলে গেছে। সুন্দরবাবু বললেন, আপনার কথা মানলে বলতে হয় ওই আনুবিস হচ্ছে মরাদের রক্ষক, অর্থাৎ গোরস্থানের দেবতা। এমন বিচ্ছিরি ভুতুরে দেবতাকে ঘাঁটিয়ে লাভ কি মশাই? তানুতামেনের শুকনো মরাটা মানে ফিরিয়ে দিলেই তো সব লেটা চুকে যায়। আপনারও প্রাণ রক্ষা হয়, আমরাও হাঁপ ছেড়ে বাঁচি। যতীনবাবুর মুখে ফুটে উঠল দৃঢ় প্রতিজ্ঞার ভাব। দুই হাত মুষ্টিবদ্ধ করে তিনি বললেন, ফিরিয়ে দেব? বলেন কি? তাহলে প্রত্নতত্ত্ববিদদের গুঁ আপনি জানেন না। গুঁ বজায় রাখবার জন্যে আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। সুন্দরবাবু বিরক্ত মুখে বললেন, অর্থাৎ আমাদের জ্বালিয়ে আর খাটিয়ে মারবেন? না মশাই, পুলিশ ভূত ধরার বেশাতি করে না। আপনি ভালো রোজার তল্লাশি করুন। কি বলো জয়ন্ত? সুন্দরবাবুর প্রশ্নের জবাব না দিয়ে জয়ন্ত বলল, যতীনবাবু, মমিটা প্রত্যার্পণ করার জন্যে আপনাকে 7 দিন সময় দেওয়া হয়েছিল। সেই 7 দিনের কয়দিন আর বাকি আছে? বাকি নেই। গতকাল ঠিক 7 দিনের মাথায় আনুবিসের দেখা পেয়েছি। তাহলে পত্রলেখকের কথাই বিশ্বাস করতে গেলে বলতে হয় এখন যে কোনো মুহূর্তে আপনার জীবন বিপন্ন হতে পারে। আজ্ঞে হ্যাঁ। কাল রাত্রে সেই শিয়ালমুখ মূর্তিটাকে আপনি বাগানে হাসনুহেনার ঝোপের কাছে দেখেছিলেন? মূর্তিটা অদৃশ্য হবার সঙ্গে সঙ্গেই একখানা চলন্ত মোটরের শব্দ শুনেছিলেন? শুনেছিলাম। শব্দটা আসছিল বাগানের কোন দিক থেকে? পিছন দিক থেকে। সেদিকে মোটর চলবার উপযোগী রাস্তা আছে? একটা সরু কাঁচা রাস্তা আছে বটে, কিন্তু দিনেও সেদিকে গাড়িতে চড়ে বা পায়ে হেঁটে কাউকে বড় একটা যাতায়াত করতে দেখিনি। আর রাত্রে তো নয়। সেদিকে আছে কেবল পোড়ো জঙ্গুলে জমি। যতীনবাবু, মূর্তিটার দেখা পাবার আগেই তো 1 পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। আজ্ঞে হ্যাঁ, বেশ 1 পশলা। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, সুন্দরবাবু গা তুলুন, আমরা যতীনবাবুর বাগান বাড়িতে যাত্রা করব। কেন হে, তুমি কি এই আজগুবি মামলাটার ভার নিতে চাও?
তা চাই বই কি, কিন্তু মনে রেখো শেষটা এ ভার দুর্বহ আর দুঃসহ হতে পারে। হলেও সে ভার নামাবার শক্তি আমার আছে। আপনি উঠুন। কলকাতা থেকে বেশি দূরে নয়, মাত্র মাইল 12 পথ। তারপরেই যতীনবাবুর বাগান বাড়ি। বেশ সাজানো বাগান। বাড়িখানি বাংলো ধরনের, ছোট হলেও দৃষ্টি আকর্ষণ করে। একেবারে শয়নগৃহে ঢুকে জয়ন্ত জিজ্ঞাসা করল, যতীনবাবু, কোন জানালা থেকে আপনি সেই মূর্তিটা দেখেছিলেন? যতীনবাবু অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দিলেন। জয়ন্ত জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি চালনা করে বলল, কালকের এক পশলা বৃষ্টি গাছপালার ময়লা ধুয়ে দিয়েছে। সোনালি রোদের রঙে রঞ্জিত হয়ে ওই হাসনুহানা ঝোপটার শ্যামলতা সুন্দর দেখাচ্ছে। যতীনবাবু, ওইখানেই কি সেই বিভীষিকার আবির্ভাব হয়েছিল? আজ্ঞে হ্যাঁ। উত্তম, চলুন ওইখানে। সুন্দরবাবু অধীরভাবে বললেন, ভায়া, তুমি কি এখনো ওই ঝোপের মধ্যে কোনো অসম্ভব নরশৃগালকে আবিষ্কার করতে চাও? জয়ন্ত অগ্রসর হতে হতে বলল, দেখা যাক, অন্তত ওখানে একটা কিছু দেখতে পাবো বলেই আশা করছি। বোধহয় অশ্বডিম্ব। জয়ন্ত জবাব দিল না। আমি কিন্তু সুন্দরবাবুর মেজাজকে গরম করবার এমন সুযোগ ছাড়তে পারলাম না। হেসে বললাম, ওখানে অশ্বডিম্ব পাওয়া গেলে আমি তার অমলেট বানিয়ে আপনার জঠরাগ্নি নেভাবার চেষ্টা করব। সুন্দরবাবু রেগে কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, স্থানে অস্থানে তোমার ফাজলামি ভালো লাগে না মানিক। কিন্তু অমলেট আপনার ভালো লাগে তো? বিশেষ অশ্বডিম্বের অমলেট, মস্ত বড়। সুন্দরবাবু নিরুত্তর ক্রোধারক্ত মুখে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে হাসনুহানার ঝোপের কাছে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে জয়ন্ত বলল, সুন্দরবাবু, এখানে ঘাস জমির উপরে দেখবার কিছু নেই। সেটা আমি এখানে না এলেও ভবিষ্যৎবাণী করতে পারতুম। জয়ন্ত ঝোপের ওপাশে গিয়ে বলল, ঝোপের নিচে আদুর কাঁচা মাটির দিকে তাকিয়ে দেখুন। দেখবো আবার কি ছাই? ছাই ভস্য নয়, দেখবেন কারুর একখানা বাঁ পায়ের ছাপ। পায়ের ছাপ? হ্যাঁ, কাল রাতে এখানে যে মূর্তিমান হয়েছিল, যতীনবাবুর চিৎকার শুনে সে তাড়াতাড়ি সরে এসেছিল ঝোপের এইখানে। পায়ের ছাপটা তারই অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। বিস্মিত সুন্দরবাবুর মুখ দিয়ে আর কোনো শব্দ নির্গত হলো না। জয়ন্ত বলল, মূর্তির আবির্ভাবের অব্যবহিত পূর্বেই এক পশলা বৃষ্টি হয়েছিল শুনেই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে আগন্তুক বাগানের কোথাও না কোথাও তার আগমনের চিহ্ন রেখে যাবে। তাই তো তাড়াতাড়ি এখানে চলে এসেছি। আমি আরও কিছু দেখবার আশা করি। আরও কি, সেটা পরে দেখা যাবে। আপাতত এই ছাপটাই পর্যবেক্ষণ করুন। এটা হচ্ছে এক পাটি রবারের জুতোর ছাপ, 7 নম্বরের জুতো। ছাপের নকশা দেখেই বলে দেওয়া যায় বাটা কোম্পানির জুতো। যতীনবাবু, বাটা কোম্পানির রাবারের জুতো পরে আপনার বাড়িতে এমন কেউ আছে? কেউ না। সুন্দরবাবু, ছাপটার ছাঁচ তোলবার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে মূল্যবান সূত্র, পরে কাজে লাগবে। যতীনবাবু, রাত্রে মোটরের আওয়াজ শুনেছিলেন কোন দিকে? বাগানের ওই পেছন দিকের রাস্তায়। চলুন ওই দিকে পা চালাই। বাগানের পশ্চাৎভাগ, কর্দমাক্ত কাঁচা রাস্তা, তার ওপাশে পোড়ো জমি, এঁদো পুকুর, আগাছা আর কাঁটা ঝোপ, বাঁশঝাড়, অযত্ন বর্ধিত তাল ও খেজুর প্রভৃতি গাছের ভিড়। বাগানবাড়ির ঠিক পেছনে পথের কাদায় মোটর গাড়ির চাকার দীর্ঘ একটানা রেখা। সুন্দরবাবু বললেন, ফায়ারস্টোন টায়ারের ছাপ। এরও ছাঁচ তুলে রাখতে হবে। মোটরখানা যে এইখানে বাগানের বেড়ার ধারে এসে থেমেছিল তাও বোঝা যাচ্ছে। জয়ন্ত বলল, আমি এই ব্যাপারটাই দেখবার আশা করছিলাম। অতঃপর অনুমান করা যেতে পারে এইখানে গাড়ি থামিয়ে চালক নিজে কিংবা তার কোনো সঙ্গী কাল রাতে বেড়া টপকে বাগানের ভেতরে করেছিল অনধিকার প্রবেশ। যতীনবাবু, আপাতত আপনার প্রতি আমার এই নির্দেশ, আজ আপনি বাড়ির বাইরে আর মুখ দেখাবেন না। আমি চললাম। সন্ধ্যার যথাসময়ে আবার আসব। তারপর যা করতে হবে তখনই শুনবেন। সুন্দরবাবু, এখানকার কাজ সেরে আমার সঙ্গে দেখা করলে বাধিত হব। কিছু গোপন পরামর্শ আছে। এখন নমস্কার। সন্ধ্যার মুখেই জয়ন্তের সঙ্গে আমি আবার বাগান বাড়িতে গিয়ে হাজির হলাম।
যতীনবাবু একটা ঘরের বাইরের দিককার সব জানালা বন্ধ করে ভয়ে জবুথবু হয়ে বসেছিলেন। আমাদের আবির্ভাবে মুখে হাসি ফুটিয়ে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আপনাদের দেখে যেন ধরে প্রাণ এলো। এতক্ষণ একা বসে বসে দিকে দিকে শুনছিলুম যেন অমঙ্গলের ভয়াবহ পদধ্বনি, যেন হাজার হাজার বৎসরের ওপার থেকে মিশরের মৃত্যুস্তব্ধ প্রাচীন সমাধিভূমি ছেড়ে অন্ধকারের কোনো ভয়ঙ্কর বাসিন্দা কত সাগর নদী মরু পর্বত ডিঙিয়ে ধেয়ে আসছে আমারই উদ্দেশ্যে। আমি সহাস্যে বললাম, আপনি যে কবির ভাষায় কথা কইছেন, লোকে ভয়ে কি কবি হয়? যতীনবাবু বললেন, ভয়ে কেউ কবি হয় কিনা জানি না, কিন্তু আদমরা যে হয় তার প্রমাণ আমি। জয়ন্ত বলল, অতএব ভয় পাবেন না। আমার হাতে এটা কি দেখেছেন? ওটা তো একটা ব্যাগ, এর ভেতরে কি আছে? মাথামুন্ডু একটা কিছু আছেই। মাথামুন্ডু? ঠিক তাই। এখন বিনা বাক্য ব্যয়ে চলুন আপনার শয়নগৃহে। শয়নগৃহ। জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত বলল, এইবার এইখানে একটা ছোট টেবিল আর একখানা সোফা এনে রাখুন। কথা মতো কাজ হলো। এইবারে চাই 2-4টে ছোট বালিশ আর একটা তাকিয়া, একটা জামা আর কিছু ন্যাকড়া। বিস্মিত যতীনবাবু ফরমাস মতো জিনিস সরবরাহ করলেন। অতঃপর জয়ন্ত ব্যাগের ভিতর থেকে বার করল মোম দিয়ে গড়া একটা নরমুন্ডু। হঠাৎ দেখলে ভ্রম হয় আসল মানুষের মাথা। সচকিত কণ্ঠে যতীন শুধলেন, ও কি ব্যাপার জয়ন্তবাবু, ও কি ব্যাপার? রহস্যময় হাসি হাসতে হাসতে নিরুত্তর মুখে জয়ন্ত প্রথমে সোফার উপর তাকিয়া রেখে তার উপরে জামা পরালো, তারপর ন্যাকড়াগুলো গুজে দিল এখানে ওখানে এবং তাকিয়ার ঊর্ধ্বদেশে স্থাপন করল সেই কৃত্রিম নরমুন্ডুটা। তারপর ঘরের বাইরে বাগানে গিয়ে জানালা দিয়ে ঘরের ভিতর দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হতভম্ব যতীনবাবুর মুখে এতক্ষণ পরে কথা ফুটল। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার বন্ধু কি করতে চান বলুন দেখি। আমি বললাম, এখনই শুনতে পাবেন, ধৈর্য ধরুন। কিন্তু ওই নকল নরমুন্ডুটা? ওটা এসেছে থিয়েটারের সাজঘর থেকে। মঞ্চের উপরে সময় সময়ে কাটা নরমুন্ড দেখানো দরকার হয় কি না? তবু যতীনবাবুর মুখ দেখে মনে হলো না অন্ধকারের মধ্যে তিনি এক ফোঁটা আলো দেখতে পেয়েছেন। জয়ন্ত ঘরের ভিতরে এসে বলল, বাগান থেকে কি দেখলাম জানেন যতীনবাবু? টেবিলের দিকে মুখ করে সোফার উপরে বসে আছেন ঠিক যেন আপনি। আমি? তাছাড়া আবার কে? বালিশ তাকিয়া প্রভৃতি সোফার পেছন দিক থেকে দেখা যাচ্ছিল না। দেখতে পেলাম কেবল আপনার মাথাটা। এটা আপনার শোবার ঘর। এখানে রাত্রে আপনি ছাড়া আবার কে থাকবে? কিন্তু ঠিকে ভুল হলো যে মশাই, ওই বিতিকিশ্রী মুন্ডুটা কেউ আমার বলে সন্দেহ করবে না। মশাই গো, ভুলে যাচ্ছেন একে রাত্রিকাল, তাই বাগানের দর্শক থাকবে দূরে। তার উপরে অধিকতর সাবধানতার জন্যে ঘরে আজ স্বল্প শক্তির একমাত্র ইলেকট্রিক বাল্ব জ্বালাবার ব্যবস্থা করা হবে। কৃত্রিম মুখটাকেও সুমুখ থেকে দেখা যাবে না। ওর মাথার পিছনে আছে ঠিক আপনারই মতো কাঁচা পাকা লম্বা চুল। সুতরাং দর্শকের চোখের ভুল হওয়া অনিবার্য। আমার কথায় বিশ্বাস না হয় আপনি নিজেও একবার বাগানে গিয়ে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসুন না। যতীনবাবু চোখ কপালে তুলে শিউরে উঠে বললেন, বাপ রে, বলেন কি? সন্ধে উতরে গিয়েছে, এই অন্ধকারে আমি যাব বাগানে? সে তো হবে আত্মহত্যারই সামিল। না মশাই, আমি না দেখেই আপনার কথাতেই বিশ্বাস করছি, কিন্তু আপনার অভিপ্রায়টা তো আমার বোধগম্য হচ্ছে না। এত তোড়জোড় কিসের? আজ রাত্রে বাগানে আবার যদি আনুবিসের অশুভ আগমন হয়, তবে নাগালের ভিতরে আপনার জলজ্যান্ত মাথাটা পেয়ে সে জানালা পথে নিশ্চয়ই বিষাক্ত তীর নিক্ষেপ করতে বিলম্ব করবে না। 7 দিন কেটে গেছে, কাল তার মনস্কামনা পূর্ণ হয়নি, আজ হবে। ওরে বাবা, আমি তখন কোথায় থাকব? আপনাকে অন্য কোনো ঘরে ঘাপটি মেরে থাকতে হবে। একলা? তা নয় তো কি। আর আপনারা? আমরা এখনই বিদায় হব। আর আমি এখানে বলির পাঁঠার মতো কেঁপে মরব? কিংবা আমার হৃদযন্ত্রের ক্রিয়া ফস করে বন্ধ হয়ে যাবে? খাসা ব্যবস্থা। কেন, এখানে আজ কি পুলিশ মোতায়েন রাখা যায় না? না,
আনুবিস পুলিশকে ভালোবাসে না, তবে আবার আমরা আসবো বই কি, কিন্তু আমি পটল তোলবার পরে বোধহয়। ভয় নেই মশাই, ভয় নেই, ভরসাও নেই। যেন স্তম্ভিত হয়ে আছে রাত্রির আত্মা। কৃষ্ণা নিশিথিনীর উষ্ণ নিঃশ্বাসবায়ু যেন বনে বনে মুহুর্মুহু জাগিয়ে তুলেছে দুঃসহ যন্ত্রণার আর্ত আকুতি। পথিকহীন পল্লীপথ মনে আনে ভয়ের শিহরণ। কোথাও নেই মানুষের সাড়া। অন্ধ বসুন্ধরা এখন যেন পরিণত হয়েছে অমানুষের বিচরণ ক্ষেত্রে। কোনো কালভৈরবের পদার্পণের জন্যে মঞ্চ প্রস্তুত হয়ে আছে। যতীনবাবুর বাগান বাড়িও অন্ধকারে আচ্ছন্ন, কেবল একটি ঘর ছাড়া। সেখানে জানালা পথে অনুজ্জ্বল আলোকে দেখা যায় একটি আসনে আসীন মনুষ্যমূর্তি। বাইরের দিকে পেছন ফিরে টেবিলের উপর ঝুঁকে যেন এক মনে কোনো পুস্তক পাঠ করছে। আচম্বিতে নিশীথের নীরবতাকে ঘর ঘর শব্দে যেন করাত দিয়ে কাটতে কাটতে বাগানবাড়ির নিকটস্থ হয়ে একখানা মোটর গাড়ি হঠাৎ আবার স্তব্ধ হয়ে পড়ল। বাগানের একটা ঝোপ একটু দুলে উঠল, যেন কোনো আসন্ন সম্ভাবনার ইঙ্গিত। কোনো গাছের পত্রান্তরালে জাগলো একাধিক পক্ষীর কাতর চিৎকার, যেন তারা পেয়েছে অভাবিত অপার্থিব মঙ্গলের সন্ধান। একটা পথচারী কুকুরও হঠাৎ ভয়ার্ত চিৎকার করতে করতে ক্রমে দূরে পালিয়ে গেল। চারিদিকেই কি এক মারাত্মক ষড়যন্ত্রের আভাস। পুকুর পাড় দিয়ে অন্ধকারের চেয়েও কালো কি একটা ভয়াল অপচ্ছায়া ধীরে ধীরে বাগানবাড়ির আলোর দিকে এগিয়ে চলেছে অত্যন্ত নিঃশব্দে। তার উপর দিকে আধারে মুখ দেখা যায় না, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দুটো রোমাঞ্চকর অগ্নিময় বিভৎস চক্ষু, নীলাভ দীপ্তি। আলোজ্বালা ঘরের কাছ বরাবর গিয়ে দীপ্ত চক্ষু ছায়া মূর্তিটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত পরে কি একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে দেখা গেল ঘরের ভিতরকার উপবিষ্ট মনুষ্যমূর্তির মুন্ডুটা ঠিকরে পড়ল নিচের দিকে। পর মুহূর্তে তোলপাড় করে উঠল হাসনুহানার ঝোপ এবং সঙ্গে সঙ্গে জাগল একটা হিংস্র পাশবিক গর্জন। তারপরেই বিষম কোস্তাকুস্তি, ধস্তাধস্তি ও মাটির উপরে একটা ভারী দেহপতনের শব্দ। জয়ন্তের কণ্ঠ শোনা গেল, মানিক, মানিক, তুমি চটপট এর হাতে হাতকড়া পরিয়ে দাও, সঙ্গে দড়ি এনেছি, হতভাগার পা দুটো বেঁধে ফেলো। তখনও ঘুটঘুটে অন্ধকারে নজর চলে না, কিন্তু দেখা যেতে লাগলো দুটো জলজলে আগুন চোখ। মানুষের নাগপাশে বাঁধা পড়ল কি কোনো অমানসিক শয়তান? তাও কি সম্ভব? আচমকা বাগানের পেছন দিক থেকে ভেসে এলো দুইবার রিভলভারের শব্দ এবং বহু কণ্ঠের হৈ হৈ রই রই, মহাধুন্দুমার। তারপরেই এক তীক্ষ্ণ বংশীধ্বনি। জয়ন্ত সানন্দে বলল, সুন্দরবাবুর সংকেত শুনেই বুঝেছি আরও কেউ বা কারা ধরা পড়ল। আমাদের ফন্দি সফল। এদিকে হট্টগোল শুনে লণ্ঠনধারী বেয়ারা ও যষ্টিধারী দারোয়ানদের সঙ্গে বন্দুকধারী যতীনবাবুও হন্তদন্ত হয়ে বাগানে ছুটে এসে উৎকণ্ঠিত স্বরে বলে উঠলেন, কি হলো, কি হলো, এত হট্টগোল কেন? জয়ন্ত হাসি মুখে বলল, হানাদাররা হাতে নাতে ধরা পড়েছে। ওই দেখুন একজনকে। লণ্ঠনের আলোয় দেখা গেল মাটির উপরে লম্বমান হয়ে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে একটা অদ্ভুত বিজাতীয় পোশাক পরা কৃষ্ণকায় মূর্তি। মুখ তার শ্রীগালের মতো, কিন্তু সেই শ্রীগাল মুখের উপর থেকে নিভে গেছে তখন দপদপে নীলাভ দীপ্তি। যতীনবাবু আঁতকে উঠে দুই পা পিছিয়ে বললেন, কি সর্বনাশ? জয়ন্ত বলল, সর্বনাশ নয় মশাই, সর্বরক্ষা, এই দেখুন। সে একটানে মূর্তির কাঁধের উপর থেকে উপড়ে আনলো মুখ নয়, মুখোশ, শ্রীগাল মুখের মুখোশ। চমৎকৃত যতীনবাবু বলে উঠলেন, এ আবার কি? ছলনা। কে এই লোকটা? চিনতে পারছেন না? একে জীবনে কখনোও দেখিনি। এমন সময় ঘটনাস্থলে এসে হাজির হলেন সবেগে ও সদল বলে সুন্দরবাবু। এসেই বলে উঠলেন, এই বেটাকে বাগানের ভিতরে পাঠিয়ে দিয়ে আর এক বেটা মোটরে গুম হয়ে বসেছিল। আমরা ধরতে যেতেই বেটা আবার রিভলভার ছুটতে শুরু করেছিল। সে পাই ওটাকে টেনে নিয়ে আয় তো এখানে। আমাকে টিপ করে গুলি ছোড়া,
পাজি, ছুঁচো, উল্লুক। হাতকড়ি বদ্ধ অবস্থায় যাকে টেনে হিঁচড়ে কনস্টেবলরা সামনে হাজির করল, তাকে দেখেই যতীনবাবু বিপুল বিস্ময়ে একেবারে থ। কি যতীনবাবু, একে চেনেন নাকি? এ যে আমার দেশত্যাগী ভাগ্নে মুরলীধর। বেরুলো জয়ন্তের রৌপ্যময় শামুক নস্যিদানি। খুশি মুখে নাকে নস্যি গুঁজতে গুঁজতে সে বলল, যা যা আন্দাজ করেছিলাম হুবহু মিলে যাচ্ছে। যতীনবাবু, শয়নগৃহে গিয়ে একবার দেখে আসুন। মুরলীধর প্রেরিত দূতের বানাঘাতে আপনার নকল মুণ্ডটা এখন মেঝের উপর গড়াগড়ি খাচ্ছে। চেয়ে দেখুন, এইখানেও পড়ে আছে ওর হস্তচ্যুত ধনুকখানা। যতীনবাবু অভিভূত কণ্ঠে বললেন, এসব কথা যে আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু বিশ্বাস আপনাকে করতেই হবে। শুনুন তবে সব কথা। জয়ন্ত বলল, এই মামলাটাকে গোড়াতেই পেঁচালো বলে মনে ধোঁকা লাগে বটে, কিন্তু অল্প মাথা ঘামালেই ব্যাপারটা বেশ সহজ হয়ে যায়। প্রথম থেকেই ভূতের কথা আমি একেবারেই উড়িয়ে দিয়েছিলাম। ভূত বিষাক্ত তীর ছুঁড়ে নরহত্যা করছে, ভৌতিক ইতিহাসেও সে কথা লেখে না। বিশেষ সাহায্য নেয় কেবল মানুষখনি। ভূতের কোনো বন্ধু বা সেক্রেটারি টাইপরাইটারে পত্র লিখে কাউকে শাসাচ্ছে, এটাও হাস্যকর ব্যাপার। প্রাচীন মিশরের পৌরাণিক প্রেতমূর্তি বা ছায়ামূর্তি পায়ের শব্দ ঢাকবার জন্য বাটা কোম্পানির পরম আধুনিক রবারের জুতো পরে এবং তাড়া খেলে মোটরে চড়ে টেনে লম্বা দেয়। ভুতুড়ে যুক্তিতেও এসব মানা চলে না। কিন্তু বিনা কারণে হত্যা বা নরহত্যার চেষ্টা হয় না। ভূতঘটিত ব্যাপারগুলো যদি অস্বীকার করি, তবে সনৎ কুমারকে হত্যা আর যতীনবাবুকে মারাত্মক আক্রমণ করার মূলে কোন উদ্দেশ্য থাকতে পারে? নিজের মনের ভিতর থেকেই জিজ্ঞাসার জবাব পেলাম। যতীনবাবু ধনী ও নিঃসন্তান, তার সম্পত্তির লোভেই কেউ এইসব কুকার্য করছে। যতীনবাবু ও সনৎ কুমারের অবর্তমানে সম্পত্তির মালিক কে হতে পারে? নিশ্চয়ই যতীনবাবুর অন্যতম ভাগ্নে ও সনৎ কুমারের মাস্তুত ভাই মুরলীধর। তার পরিচয় দিয়েছেন যতীনবাবু স্বয়ং। সে এমন কুচরিত্র ও অমানুষ যে মাতুল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বিষয় আশয় থেকে বঞ্চিত করতে বাধ্য হয়েছেন। সে নিখোঁজ এবং ভবঘুরে। পরিত্যক্ত হবার আগে সে ছিল মাতুলের প্রিয় পাত্র। যতীনবাবুর কাছ থেকেই সে যে প্রত্নতত্ত্বের অল্পবিস্তর অভিজ্ঞতা অর্জন করেছিল, এই তথ্যটা আমার যথেষ্ট কাজে লেগেছে। আর একটা উল্লেখযোগ্য তথ্য হচ্ছে, ভাষা ভাষা খবর পাওয়া গিয়েছিল যে মুরলীধর নাকি আফ্রিকায় প্রবাসী হয়েছে। আমি আন্দাজ করলাম, আফ্রিকায় থাকতে থাকতেই সে মাতুলের মমি কেনার কথা জানতে পারে এবং তারপরেই সে শয়তানি বুদ্ধির দ্বারা চালিত হয়ে ওই সুযোগটা গ্রহণ করে। মমি স্থানান্তরিত করলে মারাত্মক অভিশাপগ্রস্ত হতে হয়। এই চলতি কুসংস্কারটাও সে কাজে লাগাতে ছাড়েনি। কিন্তু প্রত্নতত্ত্ব বিদ্যা বিশারদ মাতুল যে প্রাণ ভয়েও মমিকে হাতছাড়া করতে রাজি হবেন না, এটা জেনেই সে আটঘাট বেঁধে কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল। আনুবিসের ছদ্মবেশে অন্য যে ব্যক্তি ধরা পড়েছে, সে হচ্ছে তারই আজ্ঞাবহ এবং পাপকর্মের সঙ্গী। খুনির স্বরূপ যদি কেউ ধরে ফেলে, তাই আনুবিসের ছদ্মবেশ আর রূপকথার প্রয়োজন হয়েছে। ওর মধ্যে পুলিশকেও বিপথে চালাবার গোপন অভিসন্ধি দিয়েছে। আর অগ্নিময় চক্ষুর রহস্য, ওটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার ফল, অর্থাৎ ফসফরাস ঘটিত চালাকি। সহজেই সাধারণ মানুষের চোখ ধাঁধানো যায়। সাদা ফসফরাস অন্ধকারে জ্বলে। আমার আর কোনো বক্তব্য নাই। যতীনবাবুর মুখ দিয়ে কোনো কথা ফুটল না। কেবল কাতরভাবে একটা অব্যক্ত শব্দ করে তিনি অবসন্নের মতো বসে পড়লেন। সুন্দরবাবু বললেন, কথায় কথায় লোকে বলে জম জামাই ভাগনা তিন নয় আপনা। হায় রে, সেই কথাই দেখছি সত্য হয়ে দাঁড়ালো। জয়ন্ত বলল, কথার কথা ছেড়ে দিন সুন্দরবাবু, এমন ভাগ্নে হাজারে একটাও হয় না। আসল কথা কি জানেন? সুজনের স্বজন সর্বজন, কিন্তু দুর্জন কাউকে স্বজন বলে মানে না। ধন্যবাদ।